মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 11ই মে 2024 শনিবার, আর আমরা আজকে কালিম্পং থেকে রওনা হব কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের দিকে। কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে লাডা স্ট্রিট অফসে আজকে আমরা থাকবো। শেষমেশ একটু রোদের দেখা পাওয়া গেল। কালিম্পংয়ে কিন্তু সকালের দিকটা বেশ ভালো গরম থাকে, মানে এখন মনে হচ্ছে জ্যাকেটটা না পরলেই ভালো আর কি। কালিম্পংয়ে ডে টেম্পারেচার 25-26-এর কাছাকাছি চলে যায়। তো খুব একটা যে সকালটা আরামদায়ক তা একেবারেই নয়। মানে আপনার এমনও হতে পারে খুব গরমের দিনে মনে হবে যে পাখার নিচে বসি। আর দেখুন যত রোদ উঠছে ভিজিবিলিটি তত পরিষ্কার হচ্ছে, পাহাড়ি গ্রামগুলো যেন আরও সুন্দর লাগছে এখানে। এই দিকটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাংসের আর কি, সাংসেরের ফরেস্ট এবং সাংসেরের ভিলেজ। এই যে নদীটা এটা হচ্ছে টারখোলা নদী, তার পাশে একটা হাইডেল পাওয়ার প্ল্যান্ট আছে। আর এদিকে হচ্ছে আরও এই যে নদীটার ঠিক ওপার থেকে যা যা পাহাড় আছে সেগুলো কিন্তু সমস্ত কটাই হচ্ছে সিকিমের পাহাড়। কালকে রাত্রিরে না আকাশ অনেক পরিষ্কার ছিল কম্পারেটিভলি। আমরা এখান থেকে প্যাকিয়ং এয়ারপোর্টের যেটা রানওয়ে সেটাও দেখতে পেয়েছি, এদিকে নামছি। এমনকি এখানের হোটেল ওনাররা বলছিলেন এখান থেকে সামড্রুপসে হিলটাও দেখা যায়। তো এখানের এই ভিউটাই কিন্তু মূল পাওনা এনাদের। আমি যে এই ডেলোহাইজে খেতে এসেছি এনাদের সবই কিন্তু ভিউ রুমস, কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, একদম 3800 থেকে শুরু করে বোধহয় 6-7 হাজার টাকা অবধি। তো আপনাদের যতজন লোক আসছেন বা বাজেট অনুযায়ী আপনারা চুজ করতে পারেন, তবে যে কোনো জায়গা থেকেই কিন্তু এরকম একটা অসাধারণ ভিউ পাবেন। আর একটা দুটো একটু পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি এবার বিফোর মুভিং অন। আমরা আজকে এখানে যে ড্রাইভার আমাকে কালকে ড্রপ করেছিলেন তিনিই আমাদের আবার কার্শিয়াং নিয়ে যাবে। আমরা আবার সেই যে রুট দিয়ে এসেছিলাম মোটামুটি সেই রুটই নেব। এখান থেকে তিস্তা বাজার হয়ে, তারপর লামাহাটার এরিয়া হয়ে, জোরবাংলো হয়ে, সোনাডা হয়ে, তারপরে আবার কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড় পৌঁছবো। আমার এবার একটু প্ল্যানিংটা ভুল হয়ে গেছে, সম্ভবত শুরুর দিনটা কার্শিয়াংয়ে থেকে তারপর দুদিন দার্জিলিংয়ে থেকে তারপর কালিম্পং হয়ে একদম এনজেপি চলে গেলে ভালো হতো। আমরা যেহেতু আগে দার্জিলিং করেছি তাই আমাদের আপ ডাউনটা দুবার হলো। তো এই ভুলটা করবেন না, তাতে 1000 টাকা হলেও গাড়ি ভাড়া কমবে। দেখুন আমি এতবার এসেও কিন্তু আমার এখনও কখনো কখনো মিসক্যালকুলেশন হয়ে যায়। আমার চ্যানেল যারা ফলো করেন তারা অলরেডি জানেন যে আমার কার্শিয়াংয়ের ট্যুরিস্ট লজের ওপর একটা ভিডিও আছে, উইচ ইজ আ গ্রেট বাজেট প্রপার্টি। আমি বারবার বলছি ওখানে 1700 থেকে 2000 টাকার মধ্যে 3টে ক্যাটাগরির রুম আছে, 1700, 1800, 2000, এবং ওটা একদম যে মানে দার্জিলিং যাওয়ার মূল রাস্তা তার ধারেই পড়ে। তো ওখানে থাকাটা খুব ভালো হবে, মানে আর ওখান থেকে বাজার বলুন, শেয়ার গাড়ি স্ট্যান্ড বলুন, সব কাছে। তবে আমরা এবার যেখানটা থাকছি সেটা হচ্ছে গিদ্দা পাহাড়ের কাছে, তো এবং সেজন্য সেটা একটু কিন্তু কম্প্যারেটিভলি রিমোট, মানে মূল টাউন কার্শিয়াং থেকে ধরুন 5-6 কিলোমিটার ভিতরে। ওখানে একটু বাজেট প্রপার্টির কমতি, ওখানে লাক্সারি বা প্রিমিয়াম রিসোর্টস বা হোমস্টেজ বেশি। আজকে আমার ব্রেকফাস্ট এইরকম অসাধারণ একটা পাহাড়ি ভিউ নিতে নিতে কি ব্রেকফাস্ট পেলাম দেখি। এখানে আছে একটা সবজি, এটা একটা কাস্টার্ড সম্ভবত, আর এখানে আছে বোধহয় লুচি। চলুন দেখা যাক। গরম গরম লুচি এই ঠান্ডা হাওয়ার মধ্যে বসে টু গুড। আপনারা যারা হয়তো আজকে আমার এই চ্যানেলটা প্রথম দেখছেন বা আজকের এই ভ্লগটার প্রথম নোটিফিকেশান পেলেন, তাদের বলে রাখি এই ভ্লগটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ভ্লগ নয়। এটা আমার উত্তরবঙ্গ ট্রাভেল সিরিজের 4th ভ্লগ। এর আগে 2টো দার্জিলিংয়ের ভ্লগ এবং কালিম্পংয়ের ডেলোয় আমার থাকার অভিজ্ঞতা নিয়ে আরেকটা ডিটেলে ভ্লগ আছে। পারলে ঘুরে দেখে নেবেন। সমস্ত ভ্লগের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রওনা হলাম কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের উদ্দেশ্যে। ঘড়িতে মাঝে মোটামুটি সকাল 10:30, আর অ্যাপ্রক্সিমেটলি আমাদের হয়তো একটা ব্রেক টেক দিয়ে ওই 3.5 থেকে 4 ঘন্টা নিতে পারে কার্শিয়াং যেতে। মোটামুটি ধরুন কালিম্পং টু দার্জিলিং ট্রাফিক না থাকলেই ঘন্টা 3। কার্শিয়াংয়ের দূরত্বটা খানিক বেশি, কারণ আমাদের সেই এখান থেকে জোরবাংলো হয়ে আবার বাঁদিকে সোনাদা হয়ে নামতে হবে, তাই সময় নেবে। দেখা যাক কখন পৌঁছোই গিয়ে। কার্শিয়াংয়ে হোটেলে পৌঁছে লাগেজ ড্রপ করে ফ্রেশন আপ হয়ে তারপর আমরা বেরোবো হচ্ছে কার্শিয়াংয়ের আশপাশের কিছু সাইট সিইং করতে আজকে। আমাদের এই কালিম্পং থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তা যেটা ছিল সেটা ভারী ফ্যাসিনেটিং। কেন সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা প্রথমে এই ডেলোর অঞ্চল থেকে বেরিয়ে পৌঁছে গেলাম কালিম্পংয়ের মূল টাউনে। সেখানের বাজার এরিয়া, গাড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আমরা আবারও পাহাড়ি পথ ধরে ধীরে ধীরে নিচে নামা শুরু করলাম তিস্তা বাজারের দিকে। আমরা যেরকম বলছিলাম কালিম্পংয়ে যখন ছিলাম আমাদের অল্টিটিউড ছিল মোটামুটি 1600 মিটার। যত আমরা তিস্তা বাজারের দিকে এগোতে থাকলাম আমাদের অল্টিটিউড কমতে থাকলো, এবং শেষমেশ তিস্তা বাজারের কাছাকাছি একটা এরিয়া এসে আমরা যখন হেয়ার পিনসগুলো দিয়ে নিচে নামা শুরু করলাম মোটামুটি আমাদের অল্টিটিউড কমে দাঁড়ালো 200 মিটার মতো। আমরা আবার তিস্তাকে ক্রস করে
এই ব্রিজের মারফত ওপারে গেলাম এবং ওপারে গিয়ে তারপর কিন্তু আমাদের ধীরে ধীরে আবার ওঠা শুরু হলো এবং সেই ওঠাটা আমাদের 200 থেকে প্রায় 2200 মিটারের কাছে পৌঁছে নিয়ে যাবে এবং জোরবাংলোর অল্টিটিউড রাফলি ওই 2100-2200 মতো। যেখান থেকে আমরা আবার যখন কার্শিয়াং এগোবো তখন আমাদের অল্টিটিউড আবার কমবে এবং আমাদের দিনের শেষে আমাদের মোটামুটি গিদ্দা পাহাড়ে অল্টিটিউড এসে দাঁড়িয়েছিল 1600 মিটার। তাই এই জার্নিটা আমার আজীবন মনে থাকবে। এতটা অল্টিটিউড চেঞ্জ একদিনে কতবার হয়েছে সেটা আমার মনে নেই। আর আমি এই গোটা ট্রিপটা যে ড্রাইভার বা যে অর্গানাইজেশনের সঙ্গে করছিলাম তাদের নাম্বার নিচে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। বেশ প্রায় ঘন্টা দেড়েকের যাত্রা অতিক্রম করে এসে পৌঁছলাম লামাহাটা। আর এখন আমাদের অল্টিটিউড মোটামুটি ধরুন 1775। এখানে ঠান্ডা ভাবটা আছে, অন্য কোনো জায়গায় তো নিচে যতক্ষণ ছিলাম জ্যাকেট কি মানে এই যে একটা ফ্ল্যানেলের শার্ট পরেছি সেটাতেও গরম লাগছিল। একটা ব্রেক নিলাম এই লামাহাটা ক্যাফেতে, কিছু খেয়ে নিয়ে তারপর যাব। লামাহাটায় সত্যিই যেন শান্তি আছে, এত সুন্দর পিসফুল একটা এনভায়রনমেন্ট। তিস্তা বাজারের ওখানটা এত গরম, হট করে যেন কলকাতার কথা মনে পড়ে গেল। লামাহাটা ক্যাফে, পিছন থেকে একটা খুব সুন্দর ভিউ আছে। এর ওপরে কিন্তু ঘরও আছে। এই প্রপার্টিটার নাম হচ্ছে দি ওক রিট্রিট বলে লামাহাটা। একদম দেখুন এই হচ্ছে লামাহাটা পার্ক, তার পাশেই সুন্দর পিছন থেকে ক্লিয়ার ভিউ, একদম দারুণ সুন্দর। ছোট ছোট হোমস্টে, খাবার জায়গা, ওয়াশরুমের ফেসিলিটি কিন্তু অনেক আছে এই লামাহাটাকে ঘিরে। আপনারা যারা এসে এখানে একটা দিন থাকতেও চাইছেন এখন আর কিন্তু কোনো অসুবিধা নেই, প্রচুর অপশনস। সেদিন লামাহাটা ক্যাফেতে চিকেন মোমো খেয়েছিলাম। স্বাদ যে খুব খারাপ তা নয়, তবে ওনারা যে পরিমাণ দাম নেয় তার থেকে পাশের এই ছোটোখাটো দোকানগুলো থেকে খাওয়া বোধহয় অনেক বেটার অপশন। আমরা যত জোরবাংলোর দিকে এগোচ্ছি ঠান্ডা তত বাড়ছে। আর দেখুন কুয়াশায় ঘিরে গেছে গোটা এই পাইনের বন, কি অপূর্ব লাগছে। আমরা যখন তিস্তা বাজার থেকে শুরু করলাম যেন মনে হলো যেন কোনো শহরে পৌঁছে গেছি। ওখানে তাপমাত্রা ছিল 27-28 এরকম, আর এখন বোধহয় কমে 14-15 হয়েছে। আর এই গোটা জোরবাংলা অব্দি রাস্তাটা কিন্তু এরকম সুন্দর, একদম তাকদা ফরেস্টের যে রেঞ্জ তার মধ্যে দিয়ে যায়। দারুণ সুন্দর এই রাস্তা। আর শেষমেশ এই মেঘে ঢাকা পাইন ফরেস্টকে পিছনে ফেলে রেখে আমরা পৌঁছলাম জমজমার জোরবাংলো সিগন্যাল, যেখান থেকে ডান দিকে গেলেই আমার প্রিয় পাহাড়ি শহর দার্জিলিং, মাত্র আধ ঘন্টা। এবং এই যে আমরা বাঁদিকে রওনা হলাম, এখান থেকে মোটামুটি মূল কার্শিয়াং টাউন মিনিট 40-45 হলেও আমরা যে গিদ্দা পাহাড় যাচ্ছিলাম তার দূরত্ব কিন্তু প্রায় 1 ঘন্টা। এই দেখুন আমরা যেখানটা দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য, এখান থেকে কিন্তু পাশ দিয়ে চলে যাচ্ছে টয় ট্রেনের ট্র্যাক। আমরা এই টয় ট্রেনের ট্র্যাক বরাবরই এখন এগোবো বেশ খানিকটা রাস্তা। আপনারা যখন জোরবাংলো থেকে কার্শিয়াংয়ের মূল টাউনের দিকে এগোবেন তার মাঝে দুটো আরও ছোটোখাটো রাস্তা আছে যেগুলো ভেঙে যায়, এবং তার মধ্যে একটি রাস্তা আপনাদের নিয়ে চলে যেতে পারে চটকপুরের দিকে এবং আরেকটি রাস্তা চলে যায় বেলটারের দিকে, যেখানে এখন কিন্তু প্রচুর পরিমাণ টুরিস্টরা যাচ্ছেন। আমরা পৌঁছে গেছি মূল কার্শিয়াং টাউনে। এই কিছুক্ষণ আগে ফেলে এলাম হচ্ছে কার্শিয়াং টুরিস্ট লজটিকে। এখান থেকে গিদ্দা পাহাড় অ্যাপ্রক্সিমেটলি ধরুন 4.5-5 কিলোমিটার মতো, মিনিট 15-20 নেয়। আমাদের হোটেলে ঢোকার আগে আমরা কার্শিয়াংয়ের কয়েকটা যেগুলো সাইট সিইং পয়েন্ট সেগুলো দেখে নিয়ে হোটেলে যাব। আমরা আজকের সাইট সিইং এর যে পয়েন্টসগুলো দেখবো তার মধ্যে অন্যতম হচ্ছে ডাউ হিলের সেই রোড, সেখানে চার্চ আছে, স্কুল আছে। আমরা পৌঁছে গেছি হচ্ছে ডাউ হিলে। আমার পিছনে হচ্ছে ডাউ হিলের হন্টেড চার্চ। ভূত আছে কিনা জানি না, সবাই দেখতে আসে এখানে। এমনি নির্জন, দেখুন সব পাহাড়ি পাখির ডাক, একদম পুরো একটা ঘন অরণ্যে ঘেরা এইসব জায়গায়। নিচে একটা স্কুল আছে, চার্চ আছে। কার্শিয়াংয়ে সাইট সিইংয়ে কিন্তু প্রচুর কিছু দেখার আছে, যেরকম চিমনি, পাগলাঝোড়া ওয়াটারফলস,
হনুমান টপ। আমরা এলাম এত দূর, এসে আবার বলছে যে এখানে এখন ঢুকতে দেবে না। এখানে ভিক্টোরিয়া বয়েজ স্কুল বলে স্কুল আছে, তার ভিতরেই একটা চার্চ আছে, সেখানেই মানুষজন আসতো, এখন আর অ্যালাউ করছে না। ওদের ভূতের উপদ্রব বেড়ে গেছে বলে মানুষকে যেতে দিচ্ছে না, ভূতেদের জন্য রেখে দিয়েছে জায়গাটা আলাদা করে। এই দেখুন, ডাউহিলে ঢোকার মুখেই হচ্ছে ডাউহিলের স্কুল, ব্রিটিশ আমলের স্কুল, কি সুন্দর। আর মজার ব্যাপার হচ্ছে যে এই এত নির্জন জায়গা, পাখির ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না, কোনো স্ট্রিট লাইটস নেই, কিচ্ছু নেই। মানে এখানে তো ভূত থাকাটাই স্বাভাবিক, এখানে মানুষ থাকবে কি করে সেটা সব থেকে বড় প্রশ্ন। মানে জোকস অ্যাপার্ট, আমি ভাবছি ধরুন এখানে যারা লোকালাইট বা স্কুলগুলোতেও যারা থাকে, বিপদে আপদে রাত্রিরে যদি কোথাও নামতে হয় তাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। মানে অন্ধকার নেমে যাওয়ার পরে এখানে লাইফ ডাজ নট এক্সিস্ট আর কি। আশপাশটা একবার দেখাই আপনাদের, শুধু দেখুন বড় বড় পাইনের বন, আর নির্জনতাটা মানে ভাবতে পারবেন না, কিচ্ছু নেই, কেউ নেই, নাথিং। এরকম কিছু কিছু স্কুল, কোথাও চার্চ, আগে বোধহয় একটা হসপিটালও ছিল, বাট নাথিং মোর দ্যান দ্যাট। আমরা পৌঁছে গেছি কার্শিয়াংয়ের সেই ফেমাস ক্রিস ক্রস রোডের ওখানে। এখান থেকে গোটা কার্শিয়াং টাউনের একটা দারুণ ভিউ আছে, আর এখানে আছে হনুমানজির একটা স্ট্যাচু। দারুণ ভিউ দেখুন, এখানে গোটা কার্শিয়াং টাউনটা কিন্তু এখান থেকে অপূর্বভাবে দেখা যায়। নিচে আছে চা বাগান, আর চলুন আর একটু আগে নিয়ে যাই। এই দিকটায় হচ্ছে একটা আই লাভ কার্শিয়াংয়ের বোর্ড আর হনুমানজি স্ট্যাচু। হোটেল থেকে এই কিলোমিটার 3 দূরে হচ্ছে এই গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট। ড্রাইভার বলছিলেন নেপালি ভাষায় গিদ্দে মানে হচ্ছে ইগল। দেখুন এই জন্য ওপরে এইখানে একটা ইগলের স্ট্যাচুও দেওয়া আছে। আমাদের হোটেলটা এখান থেকে একটু দূর, কিলোমিটার 2-3, আর এখান থেকে আরেকটু সামনে যদি যান কিলোমিটার 6-7 এগোলে কিন্তু পাগলাঝরা ওয়াটারফলসটাও আছে, ভীষণ সুন্দর। আর এখানে তখন একটা কথা ছিল রোপওয়ে করার, যেটা এখনো আর হয়ে ওঠেনি, আর কখনো হবেও না হয়তো। দারুণ লাগতো রোপওয়েটা হলে। গিদ্দে পাহাড়ের এই যে ভিউ পয়েন্ট, সেখান থেকে নিচের প্লেনসের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। নিচে এই যে সবুজ সবুজ পাহাড়, কিছু কিছু জায়গায় চা বাগান, দূরে শিলিগুড়ি শহর, নদী, ওইদিকে ভুটানের পাহাড়, অসাধারণ কিন্তু এক ভিউ এই গিদ্দে পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে। আপনাদের এই গিদ্দে পাহাড় বা কার্শিয়াংয়ের ঘোরা কমপ্লিটলি মানে অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনারা এই নেতাজির মিউজিয়ামটা না দেখেন। একদম টয় ট্রেনের গা বরাবর এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর তার পাশেই হচ্ছে সুভাষচন্দ্র বোসের এই মিউজিয়াম। এখানে শোনা যায় ওনার পরিবার এবং উনি বারবার এসে থাকতেন এক সময়। এখন এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। রাস্তা থেকে বেশ খানিকটা চড়াই মিউজিয়াম অবধি, তাই গাড়িতেই এলাম। মিউজিয়ামটা 4:30 অবধি খোলা থাকে, মাথায় রাখবেন, তারপর এলে বন্ধ পেতে পারেন। Veteran freedom fighter of India Sharat Chandra Bose bought this house in June 1922. Netaji Subhash Chandra Bose also interned in this house and enjoyed the peace and tranquility of the place. ভীষণ পিসফুল এবং একটা কামিং এফেক্ট তো আছেই অবশ্যই জায়গাটার। এই
এই যে মিউজিয়ামটি আপনাদের দেখাচ্ছি, এর ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কমপ্লিটলি প্রহিবিটেড। তবে এখানে আপনারা যারা আসছেন এবং কার্শিয়াংয়ের সাইট সিইং করছেন তারা অবশ্যই জায়গাটি দেখবেন। ভিতরে কিন্তু এখানে নেতাজির পরিবারের একটা ডিটেলস বিবরণ পাবেন, নেতাজির ব্যবহৃত কিছু জিনিসপত্র পাবেন, অনেক ছবি আছে এবং ওনার একটা গোটা ফ্যামিলি ট্রি কিন্তু খুব সুন্দরভাবে এখানে বোঝানো আছে। আর তার সঙ্গে তো অবশ্যই এখানে সুন্দর পাহাড়ি ভিউও আপনারা এনজয় করতে পারবেন। মোটামুটি 8-10টা হেয়ারপিন টার্ন কভার করে আমরা পৌঁছে গেছি লাডাস ট্রি টপে। অনেকটা উপরে, এটা মানে গিদ্দা পাহাড়ের থেকে 1.5 কিলোমিটার দেখালেও মানে গাড়ির অনুযায়ী এটা অনেকটা উপরে। পৌঁছে গেছি ফাইনালি লাডাস ট্রি টপসে। আর এখান থেকে কিছুটা এরকম ভিউ দিনের আলো থাকতে থাকতে দেখিয়ে দিই। এক্সকুইজিট, পুরো পুরো প্লেনস অসাধারণভাবে দেখা যাচ্ছে এখানে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়ার মধ্যে, একদম নিরিবিলি, পিসফুল। আর আমরা যে রুম পেয়েছি সেটা হচ্ছে উইথ ব্যালকানি রুমস। জানি না রুম কীরকম হবে, নিচে প্রচুর কটেজেস দেখতে পাচ্ছি। পৌঁছে আর রুমে দেখাবো আপনাদের। আসতে অনেকটাই বিকেল হয়ে গেছে, চলুন আমাদের প্রিমিয়াম রুমটা একবার দেখে আসি। কি অসাধারণ ভিউ দেখুন, কটেজেসগুলো সব নিচে, আর তার ঠিক ব্যাকইয়ার্ডেই হচ্ছে এই মাউন্টেন আর ভ্যালি ভিউ। দারুণ লাগছে জাস্ট। কার্শিয়াংয়ে যারা একটু নিরিবিলিতে শান্তিতে থাকতে চান, খুব একটা ভিড়ভাট্টার মধ্যে নয়, তাদের মোটামুটি এটা খুব ভালো অপশান। এনজেপি থেকে এখানে আসতে গাড়ি ভাড়া ওই 2500 টাকা মতো পড়বে এবং সময় নেয় ঘন্টা 1.5 থেকে 2 মতো। আমরা আছি এই লাডাস হিলটপ রিসোর্টসের 203 রুম নাম্বারে। চলুন আমাদের রুমটা একবার ঘুরিয়ে দেখাই। ঢুকে এই দিকটা এত সুন্দর লাগছে, যেহেতু একদম নতুন ফ্রেশ রিসোর্টটা, মাত্র 2 বছর মতো আয়ু রিসোর্টটা। সব কিছু একদম খুব মানে ওয়েল মেনটেন্ড এবং প্রিস্টিনলি ক্লিন। আমাদের আসলে 3 জন এসছি যেহেতু, ওনারা একটা এক্সট্রা কটের ব্যবস্থা করেছেন। ইউজুয়ালি এখানে আইদার আপনারা 2টো টুইন বেড এরকম সিঙ্গেল নিতে পারেন, কিংবা আপনারা নিতে পারেন হচ্ছে একটা ডাবল বেড। ঢুকে এইরকম দেখুন, আমাদের যেরকম বললাম 2টো টুইন বেড আছে, দুদিকে 2টো আলো মানে বেড সাইড ল্যাম্প, মাঝখানে একটা বসবার মতো টেবিল চেয়ারের ব্যবস্থা। এদিকটা হচ্ছে ওয়ার্ড্রপ, জিনিসপত্র রাখবার জায়গা। আর ওনারা কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল, চা কফি বানানোর সরঞ্জাম, ইলেকট্রিক কেটল দিয়েছেন আর একটা স্লিপার দিয়েছিলেন। আর এখানে আছে একটা বড় সাইজের টিভি, এদিকে একটা ওয়ার্ক ডেস্ক। আর এই প্রপার্টিটা কিন্তু ওয়াইফাই এনেবল তো বটেই, এখানে ঘরে বসে ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন। আর মূল যেটা সৌন্দর্য হচ্ছে এই রুমে বসে খানিক ভ্যালি এবং প্লেনসের ভিউ, আর পুরোটাই ফরেস্টে ঘেরা এই অংশটা। বারান্দাগুলো কি সুন্দর দেখুন। আমাদের রুম নাম্বার 203, এগুলো হচ্ছে প্রিমিয়াম রুমস উইথ ব্যালকানি। আরও বেটার ক্যাটাগরিরও রুম আছে, বাট এখান থেকে যা সুন্দর ভিউ কিছু বলার নেই। এদিকে দূরে হচ্ছে শিলিগুড়ি শুকনা টুকনার এরিয়াটা, এদিকে হচ্ছে ইন্দো নেপাল বর্ডারটাও দেখা যাচ্ছে, মেচি নদী, আর এদিকে আরেকটা অন্য নদী বয়ে গেছে। সবুজে ঘেরা অসাধারণ আর কি আশপাশের পরিবেশটা। এটা হচ্ছে আমাদের রুমের সঙ্গে লাগোয়া বাথরুম। বাথরুমটাও দেখুন একদম পরিষ্কার, ঝাঁচকচকে, খুব ওয়েল মেনটেন্ড। এই প্রপার্টিটার বয়স মাত্র কিন্তু 2 বছর। এখানে কি কি দিয়েছে বা কি কি অ্যামিনিটিস আছে দেখিয়ে দিই। একটা হেয়ার ড্রায়ারের ব্যবস্থা আছে, একটা বড় মাপের আয়না, এখানে হ্যান্ড ওয়াশ বা অন্য যা কিট প্রয়োজন হতে পারে একজন ট্রাভেলারের সমস্ত কিছু আছে। শ্যাম্পু, সাবান, শাওয়ার ক্যাপ, ব্রাশ অ্যান্ড এভরি আদার থিং দ্যাট মে বি নিডেড ফর আ ট্রাভেলার। কিছু ফ্রেশ টাওয়েলস আছে, একটা বড় স্নানের জায়গা, অবশ্যই গরম জলের ব্যবস্থা আছে এবং ওয়েস্টার্ন টয়লেট তো আছেই। দেখুন, কিছু রুমে যাওয়ার জন্য আবার এরকম সাঁকোর মতো ব্যবস্থাপনা। আমাদের হয়তো এই পাশের রুমটাই ওনারা দিতেন, কারণ আমাদের ডাবল বেড কনফিগারেশনটা হলে ভালো হতো, তবে সেটা বেরিয়ে গেছে। এই রিসোর্টটার ব্যাপারে কয়েকটা জিনিস বলে দিই যেটা আমিও জানতে পারলাম। সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। এনারা কিন্তু মেক মাই ট্রিপ বা বড় যে কোনো
অনলাইন পোর্টালগুলো এনলিস্টেড। তবে আমি সাজেস্ট করব ফোন করে বুক করুন, অনলাইনে রেটগুলো অনেক বেশি ইনফ্লেটেড। আমরা এই যে ঘরটি নিয়েছি ব্রেকফাস্ট সমেত মোটামুটি 6,000 টাকায় পেয়েছি, একটু বার্গেনিং করেছি। আর আমি বলেই রাখি যে এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, যেহেতু আমি ট্রাভেল ব্লগিং করি, যখন সেই পরিচয়টা কাউকে দিই তারা কিছু ডিসকাউন্ট অবশ্যই এক্সটেন্ড করে, তো সেই কিছুটা বেনিফিট আমি পেয়েছি। নইলে হয়তো এই ঘরগুলো 7,000-7,500 টাকায় সাধারণত ওনারা দিয়ে থাকেন। নিচে নাম্বার দেয়া থাকলো, কথা বলে নেবেন। আমরা যেরকম বললাম 203-তে আছে, ধরুন এই রুমটাই যদি আপনাদের চান, আবার সিজন অফ সিজনের ব্যাপার থাকে, জেনে নেবেন যে রেটটা ওনারা দিতে পারবেন। যদি ভালো লাগে মনে হয় তাহলে থাকতে পারেন। এটা অনেক অন দ্য এক্সপেন্সিভ সাইট, এটা প্রিমিয়াম প্রপার্টি, বুঝতেই পারছেন দেখে। এটা কিন্তু কোনো সাধারণ হোমস্টে বা সেরকম কোনো ব্যাপার নয়, খুব ভালো, মানে প্রচুর কিছু ঘুরে দেখবার মতো আছে। রিসোর্টটার অন্যান্য অংশগুলো ঘুরিয়ে আনি একবার। বাবা কেমন লাগছে রিসোর্টটা? আমাদের মনে হয় যে কটা থেকেছি সেরা, বলো এখনো অবধি এত ভালো কোথাও থাকিনি, খুব সুন্দর। এইখানটা দেখুন প্রচুর গার্ডেনিং টাইপের করা, প্লান্টেশন করা, এইখান থেকে এরকম কিছুটা ভিউ সাধারণ। আমরা আছি এই ব্লকগুলোয়, ওই ওপরে রিসেপশন, কমন টয়লেট, আর তারও উপরে হচ্ছে পার্কিং এর এরিয়া। বেশ খানিকটা নিচে নেমে এসে গেলে এখানটা হচ্ছে ওনাদের রেস্তোরাঁর অংশ। এখানটা বসে খাওয়ার ব্যবস্থা আছে, দেখুন এই বাইরে কিছু টেবিল চেয়ার দেয়া, প্লাস ভিতরেও বসবার জায়গা। চলুন একবার চট করে রেস্তোরাঁটা ঘুরে আসি, কি অসাধারণ। এইখান থেকে পুরো প্লেন্সের ভিউ। বিকেলে আলো জ্বলে গেলে শিলিগুড়ির অংশগুলোয় আরো সুন্দর লাগবে। এই দেখুন কি দারুণ, টু গুড। চলুন রেস্তোরাঁটা ঘুরে আসি। এইগুলো হচ্ছে আরো প্রিমিয়াম ক্যাটাগরি রুম আর কি, ডিরেক্ট বড় জানালা দিয়ে আপনারা সারাদিন ভিউটা এনজয় করতে পারবেন। আর রেস্তোরাঁটা কিছুটা এরকম, এখান থেকেও গোটাটা বসে যতক্ষণ খাবেন পুরো ভিউ এনজয় করতে করতেই খেতে পারবেন। আর সব থেকে সুবিধা হচ্ছে এনজেপির থেকে ভীষণ কাছে। শিলিগুড়িতে নামলে বোধহয় 1 ঘন্টা 10-15 মিনিট, আর এনজেপি থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে। ভাবুন এরকম একটা সুন্দর প্রপার্টি, হিডেন জেম তো অবশ্যই। কেউ কোনোদিন খুব একটা এটা নিয়ে ব্লগ করেছে বা আমি দেখিনি, অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি, বাট ফাটাফাটি, জাস্ট এত ভালো। আমি নিজেও বুক করে এত খুশি হয়ে গেছি কি বলবো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আর কি, এই গিদ্দা পাহাড়ের ওপরে, এখানের অল্টিটিউড হচ্ছে 1569 মিটার। আর এখন ধরুন এই বিকেল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে পাহাড়ে। এখন টেম্পারেচার এই 18 ডিগ্রি মতো, রাত্রিরে ধরুন 14-15-এ নামবে। খুব প্লেজেন্ট কমফর্টেবল একটা ওয়েদার, অত্যাধিক ঠান্ডাও নেই, আবার এরকমও নয় সেই তিস্তা বাজারের মতো যে আপনার মানে গরমের পোশাক লাগবে না। এখন কিন্তু ভালো ঠান্ডা লাগছে, যে হাওয়াটা আসছে না, খুব ঠান্ডা একটা হাওয়া, মনে হচ্ছে টুপি পরলে ভালো হতো আর কি, শীতের টুপি পরলে। নেমে গেছে আমাদের এই লাডাস রিসর্টে, এবং আমাদের এই বারান্দা থেকে খানিক ভিউ এরকম। এটা যে অংশটা দেখছেন এটা রিসর্টের মধ্যেরই অংশ, এই নিচটা খাওয়ার জায়গা এবং অন্য যে অংশগুলো এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের, এদিকটা তো ভীষণ সুন্দরী। আর এখান থেকে এই প্লেন্সের এরকম কিছুটা ভিউ, এদিকে ছোটোখাটো পাহাড়ি বাড়িগুলোয় আলো জ্বলছে, আর তারার মতো জ্বলে আছে হচ্ছে শিলিগুড়ি শহর শুকনা। আমরা এই অংশটাই কিন্তু সরাসরি রুম থেকে বসে দেখতে পাচ্ছি, দারুণ সৌন্দর্য এখানে রাত্রিরে। আমরা এবার এসছি হচ্ছে ডিনার করতে, আর এখানে বেশ ভারী বৃষ্টি হলো লাস্ট 1 ঘন্টা ধরে, আরও ঠান্ডা পড়ে গেছে। মানে কার্শিয়াংয়ে এত ঠান্ডা পাবো আমি ভাবিনি, এতটা প্রিপেয়ার্ড ছিলাম না। লাকিলি এবার গোটা ট্রিপটাতে খুব ভালো ঠান্ডা পেয়ে গেলাম, ভালো অক্সিজেন নিয়ে গেলাম আগামী 4-5 দিনের জন্য। চলুন ডিনার এরিয়াটা আলো জ্বলে গিয়ে এত সুন্দর লাগছে আপনাদের একবার দেখাই। ঘরগুলো ছিল এই ওপরের দিকে, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে এইটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, একটু আগেও দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছে। চলুন একবার যাওয়া যাক। এখনো কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে। যদি বৃষ্টি না হতো তাহলে এই বাইরে বসে খেলে বেশি ভালো লাগতো। এখানের ভিউ বা এখানের ওভারঅল পরিবেশটা ভীষণ সুন্দর। এদিকে দেখুন আরও নানান কিন্তু ঘর আছে, এই যে গোটা বিল্ডিংটা দেখছেন এগুলো সবকটাই কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুমস আছে।
হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে 12ই মে 2024, আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের আমাদের এই লাডাস রিসর্টে। কাল ধরুন রাত 11টার পর থেকে টানা বৃষ্টি হচ্ছে, কখনো হালকা থামছে বা কখনো একটু কমছে, বাট বৃষ্টির এই রকম প্রকোপ। এমনি ভালোই লাগছে, এখানে খুবই ঠান্ডা হয়ে গেছে বৃষ্টির দরুন। তবে পাহাড়ে এত বৃষ্টিটা কিন্তু একটা অমিনাস সিগন্যাল আর কি, মানে খুব একটা যে ভালো জিনিস পাহাড়ে এত বৃষ্টি সেটা একেবারেই নয়। একটা মুহূর্তের জন্য যেন থামছে না। কি অবস্থা এখান থেকে দেখুন, আরও মানে ক্লিয়ার হয়ে যাওয়ায় সমতল গোটাটা বোঝা যাচ্ছে, মানে ওদিকটা শুকনা শিলিগুড়ি সবটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। বৃষ্টির প্রকোপ দেখুন, এবং এত বৃষ্টি হওয়ার দরুন ভিজিবিলিটিটা অনেক পরিষ্কার হয়েছে। দূরের নদী, এদিকে সব সমতলের ছোট ছোট ঘর বাড়ি সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এবার বেরিয়েছি হচ্ছে আমাদের এখানের এই রিসোর্টে, লাডাস রিসোর্টসের যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা অ্যাভেল করতে। আর এখন এত ভালো লাগছে না, কালকে রাত্রে ভারী বৃষ্টি হচ্ছিল, একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ পাহাড়ি অঞ্চলে এত ভারী বৃষ্টি হলে কোথায় ধস নেমে যায়, কোথায় রাস্তা আটকে যায়। সঙ্গে যেহেতু বয়স্ক মানুষজন আছে, একটু চিন্তা লাগে, আবার ট্রেনের টিকিটেরও ব্যাপার আছে। তো এনিওয়েজ এখন থিংস আর ব্যাক টু নর্মাল, এখন একদম ক্লিয়ার প্লেজেন্ট একটা ওয়েদার। আর দেখুন, আমি যেরকম সমস্ত ভালো দিকগুলো তুলে ধরলাম, কোনো প্রপার্টি তো 100% নিখুঁত হয় না, ইট হ্যাজ ইটস ওন শেয়ার্স অফ প্রোজ অ্যান্ড কনস। তো আমি কয়েকটা যেগুলো ভালো লাগেনি বা থিংস টু ইমপ্রুভও বলতে চাই। প্রথমত হচ্ছে এখানের, সেটা এনাদের হাতে নেই যদিও, এখানে নেটওয়ার্ক রিসেপশন কিন্তু একদম বাজে। মানে জিও এবং ভোডাফোন এখানে নন ফাংশনাল। আমি এয়ারটেলে 4G নেটওয়ার্ক পাচ্ছি, তবে এনাদের ইনহাউস ওয়াইফাই খুব ভালো। মানে আমি একটা গোটা ইউটিউব ভিডিও এখানে বসে আপলোড করেছি, তো সেটা কিছুটা কম্পেনসেট হচ্ছে। তবে অনেক সময় দরকারি কল আসা বা এই যে জিনিসগুলো, নেটওয়ার্ক না থাকলে কিন্তু সমস্যা হতে পারে, সেটা একদম প্র্যাকটিক্যালি আমি নিজে ফেস করেছি। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, যে যদিও এটা একটা লাক্সারি রিসোর্ট, প্রিমিয়াম রিসোর্ট, এখানে এটাই হওয়া হয়তো স্বাভাবিক কিছুটা, তবে এখানে খাবারের দাম কিন্তু বেশির দিকে। ফর অ্যান এক্সাম্পল, 1 লিটার জলের বোতল প্রায় 53 টাকা দাম, একটা রুটি ধরুন 25 টাকা দাম। তো খাবারের খরচ আছে। একটা বড় মানুষ যদি একদিন এখানে ধরুন লাঞ্চ ডিনার করেন, অন্তত 1000 টাকা খরচ আছে। জিনিস আমার বলে রাখা দরকার, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হলো জানানো উচিত। সেটা হচ্ছে যে এখানে যারা আসছেন, সঙ্গে কিছু মিনারেল ওয়াটারের বোতল, কিছু টুকটাক খাবারের জিনিস সঙ্গে রেখে দেবেন। কারণ এই যে যেখানে প্রপার্টিটা, এর আশপাশে কিন্তু কোনো যে খুব বড় দোকানপালা বা স্টেশনারি শপ সেরকম অ্যাটলিস্ট আমার তো কালকে কিছু চোখে পড়লো না। যদি কোনো এমার্জেন্সি মেডিসিনস লাগে, সেগুলো আমার মনে হয় সঙ্গে আগে কিনে রেখে দেওয়া ভালো। এখানটা মানে যদিও এখান থেকে কার্শিয়াং টাউন বিশেষ একটা কিছু দূর নয়, তবে সঙ্গে রিজার্ভ গাড়ি না থাকলে কিন্তু প্রবলেম হতে পারে কিছু এমার্জেন্সি দরকার পড়লে। এখানে ব্রেকফাস্টের ব্যাপারটা এখন বুঝতে পারলাম। এখানে কিন্তু না ওরকম ব্রেকফাস্টে কোনো বাফের ব্যাপার নেই। মানে ডেলি ওনাদের একটা ফিক্সড মেনু থাকে, সেট মেনু, তার মধ্যে আপনাকে চুজ করতে হবে। আজকে যেরকম মেথির পরোটা, আপনি ডিমের যে কোনো কিছু নিতে পারেন, অমলেট হোক, বয়েলড এগ হোক, কাট ফ্রুটস আছে, মাফিন আছে, আর টি কফি আছে। তো এটাই অপশান। মানে আমি যেরকম বলছিলাম যদি স্যান্ডউইচ, ব্রেড বাটার বা এরকম কিছু থাকে, সেটা কিন্তু বললো আজকে অ্যাভেলেবেল নেই। মানে যেদিনকে যে খাবারটা হয় প্রত্যেকটা গেস্টের জন্যই সেটা। তো সেটা একটা ড্রব্যাক তো বটেই, কারণ ব্রেকফাস্ট বাফে হলে কি হয়, আপনি আপনার সুবিধে মতো নিতে পারেন। অ্যাটলিস্ট 4-5টা অপশান থাকলে যে যেটা খেতে পছন্দ করে সে সেটা খেতে পারে। বাট এখানে কিন্তু এখন সেই পরিস্থিতিটা নেই। অ্যাটলিস্ট আমি যখন এসেছি তখন তো পেলাম না, জানি না ভবিষ্যতের দিনে কি হবে। আমরা যে মেথির পরোটা, তারপরে মাফিন টাফিন, এগুলো দিয়ে ব্রেকফাস্টটা সারবো আর কি। ব্রেকফাস্টে লিমিটেড অপশান থাকলেও কিন্তু খাবারের স্বাদ বেশ ভালো ছিল। আর সব থেকে যেটা মূল পাওনা হচ্ছে, দেখুন খাবার তো সবাই সবার বাড়িতেও খায়, এইরকম ডাইনিং রুমটা থেকে এত সুন্দর ভিউ, পুরোটা ফরেস্টের এখান থেকে কিন্তু ভিউ পাচ্ছি আমরা বসে। এই গোটা রিসোর্টটার খুব ছোট ছোট কিছু জিনিস ওনারা এত নজরে রেখেছেন, সেটা খুব ভালো লেগেছে। যেরকম
পাহাড়ি মূলত বেশিরভাগ যে রুম বা হোটেলের ঘর হয় সেখানে যদি আপনি সব জানলা খুলে রাখেন রাত্রিরে পোকামাকড় ঢুকে যায়, আবার পুরো বন্ধ রাখলে সাফোকেশন লাগে। তো দেখলাম রুমের মধ্যে নেটের ব্যবস্থা, একটা গোটা দরজার যে পার্ট পুরোটা নেট, যাতে আপনারা সেটা খুলে রাখলে ভেন্টিলেশনটাও হয়, আবার পোকামাকড়ের ভয়টাও থাকবে না। তারপর ধরুন খুব ছোট ছোট জিনিস, যেরকম ধরুন বাথরুমে ফ্লোর ম্যাট রাখা বা কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা যাতে পায়ে ঠান্ডা না লাগে। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ দেখলাম ঘরের বাইরে ওনারা একটা ছাতা রেখে দিয়ে গেছে। মানে এগুলো হয়তো বিশাল কিছু জিনিস নয়, কিন্তু এগুলো করছেন বলে মানে দিস মেক্স দ্য রিসোর্ট স্ট্যান্ড আউট অ্যামংস্ট আদার্স। এগুলো মনে থাকবে। আমাদের এবার পালা এই লাডাস রিসোর্টসকে বিদায় জানানো। এখানেই দুপুরে লাঞ্চ করলাম এবং আমরা যেহেতু কালকে খানিক পরে চেক ইন করেছিলাম, তো ওনাদের অনুরোধ করেছিলাম যদি লেট চেক আউট করা যায়, কারণ জানেন সবাই কলকাতা ফেরার গাড়িগুলো ট্রেনগুলো সব বিকেলের দিকে হয়। তো ওনারা আমাদের এই 1টা-1.5টা অবধি থাকতে অ্যালাউ করেছেন উইদাউট এনি চার্জেস। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দি ওনার ফর দ্য সেম। আর মোটামুটি এখানের অভিজ্ঞতা যদি বলেন, আই উইল গিভ দিস এন্টায়ার এক্সপিরিয়েন্স 9 আউট অফ 10। অসাধারণ একটা জায়গা, যেরকম সুন্দর ভিউ সেরকম সুন্দর এখানের পরিবেশ, খাওয়া দাওয়া, প্রত্যেকটি মানুষ খুব মানে কি বলবো ওয়েলকামিং। তো অ্যাবসলিউট রেকমেন্ডেশন থাকলো। এবং শিলিগুড়ির কাছে মোস্ট ইম্পর্টেন্টলি একটা 1-1.5 ঘন্টার ড্রাইভের মধ্যে এসে ছুটি কাটাতে চান, এখানে অবশ্যই আসুন এবং লাডাস রিসর্টসকে এনজয় করুন। আজকে এই বলেই শেষ করছি। আর আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়া, বিকেল 6টায় উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরবো আমরা। আমাদের এবারের উত্তরবঙ্গ সিরিজ আশা করি আপনারা এনজয় করেছেন। আর আজকের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ করে দেওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসছি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।